আগস্টে বায়না, সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে ঢোকে পদ্মার ইলিশ। কিন্তু এবার কি তা হবে? কারণ পদ্মা পারে তো অশান্তির আগুন। ওপার থেকে মাছ না এলে এপার বাংলায় ইলিশের দাম বাড়তে পারে বলেই আশঙ্কা। পদ্মার ইলিশ গঙ্গা পাড়েও তার বিরাট কদর। কিন্তু এবার কি দুর্গাপুজোর আগে পদ্মার ইলিশ পাতে উঠবে? এ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে, কারণ পদ্মা পাড়ে যে এখন অশান্তির আগুন। প্রতি বছর এই অগাস্ট মাসে ইলিশ মাছের জন্য বায়না করতে হয়। তারপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে এপার বাংলায় পদ্মার ইলিশ ঢোকে একেবারে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। এবার অন্য ছবি, ওপার বাংলায় ডামাডোল। তাই এপার বাংলায় পদ্মার ইলিশ আমদানি নিয়ে বড়সড় সংশয়। এখন এই বছর বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশের, তাতে ইলিশ আমদানি হবে কিনা এটা অনিশ্চিত হয়ে গেছে। পরিস্থিতি যা দেখছি, আমদানি করতে পারবো কিনা, কার কাছে আবেদন করবে আমাদের রপ্তানি ক্ষেত্র সেটাও জানে না, আর আমরাও কার কাছে আবেদন করবো সেটাও আমরা বুঝতে পারছি না। যেহেতু এই ঘটনা একটা সত্যি একটা অঘটনে বলতে পারি, এই অঘটনের জন্য আজকে আমরা সেই জায়গা থেকে হারাবো, সেই আসল যে আমরা পদ্মার ইলিশ যেটা পাই সেটা হারাবো ঠিক। তবে আমাদের ওই মেন ইলিশ থাকে, এখন আমার কোলাঘাট নিয়ে বেঁচে থাকবো আর কি। বর্তমানে যা পরিস্থিতি, বাংলাদেশের যা ভয়াবহ অবস্থা, তাতে তো বাংলাদেশের মাছ মানে নিরুদ্দেশে হয়তো বললে চলে। মানে যেই মাছটা আগে পাঠিয়ে দিয়েছে সেই মাছগুলো এখন ফ্রোজিং হয়ে বিক্রি হচ্ছে। আদৌ নতুন করে কোনো মাছ আসার সম্ভাবনা এই মুহূর্তে নেই। 2022 সালে 2600 মেট্রিক টন পদ্মার ইলিশ ঢোকে পশ্চিমবঙ্গে। পরের বছর 1300 মেট্রিক টন। এবার কি হবে? আদৌ কি পদ্মার ইলিশ পাওয়া যাবে? পশ্চিমবঙ্গে ইলিশের চাহিদার অনেকটাই মেটায় পদ্মার ইলিশ। ফলে ওপার বাংলা থেকে ইলিশ না এলে এ রাজ্যে ইলিশের দাম বাড়তে পারে। বাঙালির পুজোয় অন্যান্য সব জিনিসের মতোই এই মাস্ট ইলিশ, আর সেটা যদি পদ্মার ইলিশ হয় তাহলে তো কথাই নেই। এবার বাংলাদেশে অচল অবস্থা, আর তাই এবার পদ্মার ইলিশ এবারের পুজোয় অনিশ্চিত বলা যায়। তাই বাঙালির মন খারাপ। ক্যামেরা বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। লোকসভা ভোটে অন্তর্ঘাত কাঁটা, নেতাদের অন্তর্ঘাতে তৃণমূলের হার। জলপাইগুড়ি, রায়গঞ্জ, মালদায় অন্তর্ঘাত, পূর্ব মেদিনীপুরেও অন্তর্ঘাতেই পরাজয়। জেলা থেকে রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। চব্বিশের লোকসভা ভোটে সবুজ ঝড়, বাংলায় ফের বিজেপির ভরাডুবি। কিন্তু এর মধ্যেই নানা জায়গায় পরাজয়ের কাঁটা। তৃণমূলের মাথা ব্যথা বাড়িয়েছে পুরো এলাকার ফলাফল। এই অবস্থায় হুঁশিয়ারি দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। অভিষেকের নির্দেশ মতো আত্মসমীক্ষার কাজ শুরু করে তৃণমূল। দলের সাংসদ, বিধায়ক এবং দায়িত্বে থাকা নেতাদের থেকে রিপোর্ট চেয়ে পাঠায়। ইতিমধ্যেই নানা লোকসভা এলাকা থেকে রিপোর্ট আসতে শুরু করেছে। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে দাবি করা হয়েছে একাধিক জায়গায় অন্তর্ঘাতের ফলে তৃণমূল হেরেছে, যেমন রায়গঞ্জ, মালদা, জলপাইগুড়ি এবং পূর্ব মেদিনীপুর। এই সব এলাকায় সংগঠনের দায়িত্বে থাকা একাধিক নেতা সেভাবে কাজ করেননি। নিচু তলার একাধিক নেতা তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। অনেক পুরো এলাকাতেও অন্তর্ঘাতের কারণে তৃণমূলের ফল খারাপ বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এক একটা ইলেকশনের এক একটা পার্সপেক্টিভ থাকে। লোকসভা একরকম,
বিধানসভা একরকম, প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা সেখানে একটা বড় ইস্যু হয়ে যায়। বিভিন্ন ক্ষেত্রে নানা লোকাল সমীকরণ থাকে, তার সঙ্গে হয় যদি কোথাও কোথাও অন্তর্ঘাত যদি হয়ে থাকে, এই নির্দিষ্ট উপসংহারে পৌঁছানোটা যথেষ্ট দায়িত্বের সঙ্গে করছেন শীর্ষ নেতৃত্ব। লোকসভা ভোটের ফলের ভিত্তিতে রাজ্যের 125 পুরসভার অর্ধেকের বেশি জায়গায় পিছিয়ে তৃণমূল। এছাড়া তৃণমূলের মাথা ব্যথা বাড়ায় মালদার মতো জেলার ফলাফল। 21 বিধানসভা ভোটে উত্তরের এই জেলায় ছিল তৃণমূলের দাপট। 12টি বিধানসভা আসনের মধ্যে 8টিতে জয়ী হয় তৃণমূল, বাকি 4টিতে বিজেপি। কিন্তু 24 লোকসভা ভোটে সেই মালদায় ধাক্কা খায় ঘাসফুল। মালদা উত্তর লোকসভা আসনে জয় পায় বিজেপি, মালদা দক্ষিণে কংগ্রেস। মালদা জেলায় 12টি বিধানসভা আসন, একটিতেও লিড পায়নি তৃণমূল। এবার পূর্ব মেদিনীপুরের 2টো লোকসভা আসনেও পদ্ম ফুটেছে, সেখানেও তৃণমূলে অন্তর্ঘাতের অভিযোগ। দফায় দফায় একাধিকবার সতর্ক করার পরেও যে সমস্ত নেতারা দায়িত্ব পালন করতে পারলেন না, আগামী দিনে তাদের ওপর ভরসা করে যে 2026-এর বিধানসভা নির্বাচনে শাসক দল লড়বে না, কার্যত সেই বার্তাই এই রিপোর্ট কার্ডের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইছে তৃণমূল। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে বৃষ্টি হবে, তার থেকেও বেশি চিন্তার কারণ যেমন উত্তরবঙ্গে চিন্তার কারণ যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে হয়তো অতি ভারী বৃষ্টি হবে, বাকি ওপরের দিকের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কিন্তু আসাম, মেঘালয়, সিকিম, ভুটান এই যে উপরের দিকের যে অংশ সেখানে আরো বেশি অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সেই জল এসে উত্তরবঙ্গে আরো চিন্তার মাথা ব্যথার কারণ হবে। এবং অন্যদিকে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় আবার নিম্নচাপের আশঙ্কা। আর ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়া মানেই জলাধারে জল বাড়বে, আবার জলাধার থেকে জল ছাড়বে, অর্থাৎ আরো একটি চিন্তার কারণ হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। যদিও দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে এবং শনি ও রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কিন্তু তার থেকেও বেশি চিন্তার কারণ হবে ঝাড়খণ্ডে এই নতুন করে আবার নিম্নচাপ তৈরির আশঙ্কা, যার ফলে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে সপ্তাহের শেষ দিকে। ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বলছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে। আজ অন্তর্বর্তী সরকারের শপথ, আর আজই শপথ গ্রহণের চেষ্টার দাবি সেনা প্রধানের। 400 জনের উপস্থিতিতে রাত 8টায় শপথ গ্রহণ। আজই বাংলাদেশে ফিরবেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই সরকার গঠন। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ইউনূসের নাম প্রস্তাব ছাত্রদের। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি। আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। উনি 2:10-এর দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। দেশে দ্রুত শান্তি ফেরানোই লক্ষ্য। প্যারিস থেকে বাংলাদেশে ফেরার আগে এমনটাই দাবি মোহাম্মদ ইউনূসের। নোবেলজয়ী নেতৃত্বেই আজ সরকার গঠন। অন্তর্বর্তী সরকারের মাথায় থাকবেন মোহাম্মদ ইউনূস। Yes, I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we're in.